কাল থেকে ঘরের দরজা দিয়ে মন খারাপ করে বসেছিল বলে লীনা আরুকে একরকম জোর করেই কলেজে পাঠিয়েছে। তাতে বেশ কাজও হয়েছে। প্রিয়ন্তীর সাথে আড্ডা দিতে দিতে কালকে সেই ভয়ানক সময়গুলো অনেকটাই ভুলে গিয়েছে আরু। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। আরুর ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। ক্লাস শেষে বাড়ি ফেরার পথেই পথ আটকে দাঁড়ালো মিলন আর লিমন। এদের মধ্যে একজনকেই সেদিন মেলায় চড় মেরেছিল রাফিন। ভয়ে গলা শুকিয়ে এলো আরুর। চোখ মুখ খিচিয়ে দৌড় লাগাতে ইচ্ছে করছে তার, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। সামনের ছেলেগুলো আর পিছনে কলেজের গেট, যাওয়ার জায়গা নেই বললেই চলে। মনে মনে দোয়া দৌড় পড়ছে সে। সেদিন তো রাফিন বাঁচিয়েছিল, কিন্তু আজ কোনো গন্ডগোল হলে ভাইয়া নিশ্চয়ই বাসা থেকে বের করে দেবে ওকে। তখন কোথায় যাবে আরু? এসব কথা ভেবে কান্না পেয়ে গেল তার। ছেলেগুলো ওকে বিশ্রীভাবে হাসছে। আরুকে পিছুতে দেখেই দাঁত কেলিয়ে বলে উঠল লিমন, কি গো সুন্দরী, সেদিন তো খুব বার বেড়েছিল, আজ কি হলো? এই কলেজ ক্যাম্পাসে শুধু মিলন আর লিমনের রাজত্ব চলে। আজকে বাঁচাবে তোমায়? এখন যদি তোমাকে তুলে নিয়ে যাই তাহলে কেমন হবে বলো তো? আরুর এবার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তাকে সে সুযোগ না দিয়ে লিমনদের পিছন থেকে বলে উঠল কেউ, আর আমরা যদি তোকে তুলে নিয়ে যাই তাহলে? আরু চোখ বড় বড় করে তাকালো। লিমন মিলন পিছনে তাকাতেই লিমনের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। পেছনে আসিফ আর রাফিনের কয়েকটি ছেলে চুপচাপ দাঁড়িয়ে আছে। লিমনের আগেও আসিফের হাতের মার খেয়েছে। মার খেয়ে টানা 7 দিন জ্বরে ভুগেছে সে। লিমন ভাবতেও পারেনি এখানেও টপকে পড়বে আসিফ। নয়তো কখনোই আরুর সামনে, কেন পিছনেও আসতো না সে। আসিফ আরুর দিকে তাকিয়ে অত্যন্ত ভদ্রভাবে বলল, ম্যাডাম, ভাই গাড়িতে আছেন, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা ওদেরকে দেখছি। শ্যামল, পলাশ। ছি, খুব দ্রুতই ডিসিশন নিতে হবে তাকে। কিন্তু কি অদ্ভুত, কান্না ছাড়া কোনো বুদ্ধিই আসছে না মাথায়। আচ্ছা, রাফিনের লোকগুলো ভদ্রলোকের বেশে ওকে কিডন্যাপ করে নিচ্ছে না তো? ছেলেগুলো ওকে যাওয়ার জন্য তাগিদ দিদি কাঁদো কাঁদো মুখ নিয়ে এগিয়ে গেল আরু। মনের মতো ভয়ানক সব প্রশ্ন ঘুরছে তার। আচ্ছা, রাফিন কি আরুর সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবে? আরুর মন একবার বলছে না, কিছু করবে না, কিন্তু পর মুহূর্তেই বলছে অবশ্যই করবে। সেদিন রাস্তায় যা করলো, কথাটা মনে পড়তেই আবারও কান্না পেয়ে গেল আরুর। শুধু শুধু কান্না নয়, হাত পা ছুঁড়ে কান্না করতে মন চাইছে তার। আপাতত কান্না করার পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে গাড়িতে উঠে বসলো সে। কিন্তু গাড়িতে কোথাও রাফিনকে খুঁজে পেল না। তবে কি তাকে মিথ্যে বলল ওরা? এবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরুর। রাফিন যতই খারাপ হোক না কেন, তাকে আশেপাশে পেলে অনেকটা স্বস্তি পায় আরু। কিন্তু এখন কি হবে? কিছুক্ষণ পর আসিফ আর দুজন ছোকরা গাড়িতে এসে উঠল। তাদের দেখে আরুর জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু কেউ তাকে কিছু বলল না। যার যার মতো বসে গেল চুপচাপ। এমনকি আরু যে সিটে বসেছে তার আশেপাশেও বসলো না কেউ। আরু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু অতিরিক্ত ভয় এটাও জিজ্ঞেস করতে পারল না আসলে সে যাচ্ছেটা কোথায়। গাড়িটা একটা বিরাট বাংলোর সামনে এসে দাঁড়ালো। আরুকে নিয়ে যাওয়া হলো দোতলার এক কোনায় বিরাট একটা রুমে। আরু ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রুমটা নিঃসন্দেহে একটি অফিস রুম। আরো খানিকটা এগোতেই কোথাও থেকে একটা খুট করে শব্দ হলো। আরু পারে তো দৌড়ে পালায়, কিন্তু তার আগেই রাফিনকে চোখে পড়ল তার। রাফিন আরুকে দেখে অবাক হয়ে পড়ল। তুমি এখানে? আরু কি বলবে বুঝতে পারছে না। কি আশ্চর্য,
নিজের লোক দিয়ে তুলে এনে এখন নিজেই জিজ্ঞেস করছে আরু এখানে কেন। আরুকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞেস করলো রাফিন। কি হলো, কথা বলছো না কেন? এখানে কি? আরু আমতা আমতা করে বলল, আপনার লোকেরা এনেছে আমায়, আমি ইচ্ছে করে আসিনি। রাফিন টেবিলের উপর বসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কেন, ওদের চর মেরেছ? আরু হন্তদন্ত করে বলল, আমি কেন চড় মারতে যাব? ওনারা তো হঠাৎ করেই কলেজের সামনে চলে এসেছে আর বললেন আপনি গাড়িতে আছেন, আমি যেন গাড়িতে গিয়ে বসি। রাফিন ভ্রু কুঁচকে তাকালো, বলল, ওরা বললো আর তুমি চলে এলে? অদ্ভুত। এনিওয়ে, এসেছো যখন তখন বসো, চা কফি খাও। কলেজ গেটে তো ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলে প্রায়। আরু অবাক হয়ে বলল, আপনি ওখানে ছিলেন? রাফিন তোয়ালেটা সোফায় রেখে চেয়ারে বসতে বসতে বলল, না, হসপিটাল থেকে আসছিলাম, হঠাৎ দেখলাম কাঁপাকাঁপি করছো, তাই আসিফকে বললাম তোমাকে একটু গ্লুকোজ খাইয়ে আসতে, কিন্তু ডাফাটা কি বুঝলো কে জানে, তোমাকে একদম আমার বাড়ি নিয়ে চলে এসেছে। আচ্ছা, কাঁপাকাঁপি কমেছে নাকি গ্লুকোজ খাবে? আরু কিছু বলল না, এদিক ওদিক তাকাতে লাগলো। রাফিন ধমকে উঠে পড়ল, এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন, বসো। রাফিনের ধমকে চমকে উঠল আরু, ঝটপট গিয়ে বসে পড়ল সোফায়। রাফিন ফাইল উল্টে নিজের কাজে মন দিল। সে কখন থেকে বসে আছে আরু, নিজেকে এই মুহূর্তে কাজ কাজ লাগছে তার। নো নড়াচড়া, চুপচাপ বসে থাকো, একদম গাছের মতো। যদিও গাছ দাঁড়িয়ে থাকে তাতে কি, ফিলিংস তো এক। আরুর আবারও গলা ছেড়ে কান্না পেয়ে যাচ্ছে। রাফিনের ভয়টা শিরা থেকে উপশিরা, এমনকি রক্তে রক্তেও ঘুরে বেড়াচ্ছে এখন। কি সাংঘাতিক। রাফিন এবার উঠে দাঁড়ালো, সাথে সাথে গলা শুকিয়ে গেল আরুর। রাফিন আরুর ঠিক সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? আরু ভয় পাওয়া গলায় বলল, ভয় পাচ্ছি। রাফিন এবার চেয়ার টেনে বসলো, আরুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ভয় কেন পাচ্ছ? আগে তো পেতে না। আরু কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে বসে রইল। রাফিন আবারও ধমকে উঠে বলল, কি হলো, কথা বলো। আরু বলল, বাসায় যাব। রাফিনের কথাটা ঠিক পছন্দ হলো না। সে স্পষ্ট গলায় বলল, আমি আসতে বলেছিলাম, আসছো কেন? এখন যেতে দিব না। আরু এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলে উঠল, প্লিজ যেতে দিন আমায়, নয়তো ভাইয়া বাসা থেকে বের করে দিবে আমায়। রাফিনের মুখের ভাবে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। বিরক্ত গলায় বলল, একদম ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। বাসা থেকে বের করে দিলে কি, রাফিন চৌধুরী যা বলে তাই হয়। তুমি যেহেতু আসছো, এখন যেতে দেওয়া যাবে না, ব্যাস। আরু কান্নামাখা গলায় বলে উঠল, এসব শুনলে বাবা একদম মরে যাবে, আমার বাবাটা এমনি অসুস্থ, প্লিজ। রাফিন ভাবলে শিন গলায় বলল, মরলেই কি, আরেকটা বাবা কিনে দেবো তোমায়। আর বাপ না থাকলে কি, আমার তো কেউ নেই, আমি তো বেশ আছি। আরু কি বলবে বুঝতে পারছে না। রাফিনের সামনে বলার মতো কোনো কথাই খুঁজে পায় না সে। রাফিন তীক্ষ্ণ গলায় বলল, আবার চুপ করে গেলে কেন? আগে তো চর দিয়েও বক বক থামানো যেত না, এখন এমনিতেই চুপ। আমার আজকে কিছু ভালো লাগছে না, কথা বলো, নয়তো শুট করে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। আরু এবার ঘামতে শুরু করলো, মাথায় কোনো কথাই আসছে না তার। কি বলবে সে? রাফিন আবারও ধমকে উঠতেই কাদো কাদো গলায় বলল, আমি কথা খুঁজে পাচ্ছি না। রাফিনের গম্ভীর মুখটা মুহূর্তে চকচক করে উঠল, উৎসাহ নিয়ে বলে উঠল, কি বলবে বুঝতে পারছো না, রাইট? আরো মাথা নেড়ে সম্মতি জানাতেই আবারও বলে উঠল রাফিন, আমারও সেম সমস্যা হচ্ছে, বলার মতো কোনো কথাই খুঁজে পাই না আমি, একদম চুপ হয়ে যাই। নিজেকে তখন বুদ্ধি প্রতিবন্ধ লাগে আমার কাছে। কি বিশ্রী একটা ঝামেলায় পড়লাম বলো তো।
আরও চোখ বড় বড় করে তাকালো, মৃদু গলায় বলল, সরি। সরি শব্দটা শুনে আরুর মুখের দিকে তাকালো রাফিন, বিরক্ত গলায় বলল, সরি সরি। আমার নিজেকে আস্ত এক বলদ মনে হচ্ছে। কি অদ্ভুত, বাপে আমার কোটি টাকা নষ্ট করছে আর তারই মেয়ে এসে আমাকে ছড়ি বলা শেখাচ্ছে, আর আমি আর এক ডাফার তার কথা মতো শিখেও নিচ্ছি। এই মেয়েটার কপাল বরাবর শ্যুট করতে পারলে বেশ হতো, বুঝলে? কিন্তু আফসোস পারছি না, মনটায় সায় দিচ্ছে না। আরু রাফিনের কথার আগামাথা কিছুই বুঝলো না, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল শুধু। রাফিন একটু থেমে আবারও বলল, এই তুমি শাড়ি পরো না? আরু অবাক হয়ে বলল, আমার কি বিয়ে হয়েছে যে শাড়ি পরবো? রাফিন খানিক ভেবে বলল, বিয়ে না হলে শাড়ি পরা যায় না? রোজা তো পরে। এনে ভয়ে চলো তোমাকে আসিফের সাথে বিয়ে দিয়ে দিই, তারপরে এতগুলো শাড়ি কিনে দিব। শাড়ি পরে টুকটুক করে ঘুরে বেড়াবে। শাড়ি পরলে মেয়েদের স্নিগ্ধ লাগে। আরু চোখ বড় বড় করে তাকালো। রাফিন ভুরু কুচকে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আসিফকে পছন্দ হয়নি? তাহলে আমি বিয়ে করে নেই। আমাকে তো পছন্দ হয়, কি হয় না? নয়তো তোমার ওই আধ ভাঙা হবু বর। আচ্ছা একটা কাজ করি, ওই ছেলের নামটা যেন কি, তাকে তুলে এনে তোমার সাথে বিয়ে দিয়ে দিই, কি বলো? রাজি? আরু মুখ ভার করে বলল, আমি কাউকে বিয়ে করব না, বাসায় যাব, যেতে দিন আমায়। বাসায় যাবে? ওকে ফাইন, তার আগে সরি বলো আমায়। একজন বলেছে দোষ করে স্বীকার করে নেওয়াটা দোষের কিছু না, খুবই সিম্পল একটা ব্যাপার। সেদিন তুমি আমায় চর মেরেছিলে, এটা তোমার দোষ ছিল, কিন্তু তুমি তোমার দোষ স্বীকার করনি। সেজন্য এখন 100 বার কান ধরে উঠবোস করবে আর সরি বলবে, নয়তো যাওয়ার কথা ভুলে যাও। আরু কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে রাফিনের দিকে তাকিয়ে রইল, কিন্তু তাতে তেমন একটা লাভ হলো না। রাফিনকে আজ কেমন পাগল পাগল লাগছে তার, কেমন অদ্ভুত অদ্ভুত বিহেভ করছে। আরু দীর্ঘশ্বাস ফেলল, চরম অনিচ্ছায় উঠে দাঁড়িয়ে মুখে করুণ ভাব ফুটিয়ে উঠবোস করতে লাগলো। তবুও যদি বাসায় ফিরতে পারে সে। মালনী ছড়া চা বাগানের ফটকে দাঁড়িয়ে আছে রোজা, তীর্থ আর মিনময়, সাথে আছে গাড়ির ড্রাইভার আলী, অল্প বয়স্ক ছিপছিপে তরুণ সে। রোজার ধারণা ছেলেটি অতিরিক্ত কথা বললে জনিত রোগে ভুগছে। অযথা হাজারো কথায় মাথা বাঁকিয়ে দেবার মতো স্বভাব তার। তবে ইতিমধ্যেই রোজার সাথে বেশ ভাব জমে গেছে। চারজনই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মালনী ছড়ার উঁচু নিচু টিলায় ছেয়ে থাকা সবুজের গালিচায়। রোজা মালনী ছড়া চা বাগানের কাহিনী প্রথম জানতে পারে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের বাগানের নাম মালনী ছড়া উপন্যাস থেকে। তখন থেকে চা বাগানের বাহারি রূপ দেখার বড় লোভ তার। অবশেষে তার লোভাতুর মন যেন খানিক শান্ত হলো। প্রকৃতির প্রতি আকুল মমতায় চোখ দুটো বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে নিল রোজা। বাতাসে যেন পাগলাটে এক উন্মাদনা। ঝিরিঝিরি বাতাসে কেঁপে উঠে কপালে পড়ে থাকা চুল। রোজা চোখ মেলে তাকায়। অসম্ভব সৌন্দর্যের বেড়াচালে শ্বাসটুকু যেন আটকে আসছে তার। হুট করেই মেঘকন্যার আগমনে ছেয়ে যায় সবুজ চায়ের বাগান। দূর মেঘালয় থেকে হিম বাতাস বয়ে নিয়ে আসে অতিথি মেঘকন্যাকে। তারপরে চা বাগানের আকাশ সাজে শুভ্র মেঘামালায়। এক সময় মেঘকন্যা বৃষ্টি হয়ে ঝরে পড়ে কচি চা পাতায়। বৃষ্টির পরশে চায়ের পাতা রং বদলায়, তার সাথে বদলায় রোজার মুগ্ধ চোখের দৃষ্টি। বৃষ্টি শুরু হতেই চা বাগানের স্টাফ রুমের দিকে দৌড়ে যায় ওরা। কথা বলে ঢিলা ঢালা শার্ট গায়ে নিরস মুখ নিয়ে বসে থাকা এক কর্মচারীর সাথে মৃন্ময় নিজের পরিচয় দিতে বাগানের দেখাশোনা করার কাজে নিযুক্ত লোকটি এগিয়ে আসেন। বিরক্ত মুখে তাদের নিয়ে যায় সহকারী ব্যবস্থাপকের বাংলোয়। তখনও বৃষ্টি পড়ছে। তাদের হাতে দুটি ছাতা। একটি নিচে গুটিসুটি হয়ে আশ্রয় নিয়েছে তীর্থ আর চা বাগানের কর্মী, অন্যটিতে মৃন্ময়, রোজা। আলী থেকে গেছে স্টাফ রুমে। বৃষ্টির ছাটে রোজা মৃন্ময় দুজনে গুটিসুটি হয়ে সরে আসে কাছে।
সাথে সাথে ছুঁয়ে যায় দুজনের শরীর। শিউরে ওঠে রোজা। অদ্ভুত এক শিহরণ ছেয়ে যায় সারা প্রাণ জুড়ে। রোজা আর চোখে মৃন্ময়ের মুখের দিকে তাকায়। মৃন্ময় নির্ভীক, চোখে মুখে কোনো ভাবাবেগ নেই তার। রোজা নিজেকে সামলে নিয়ে সামনে তাকায়। শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে তার। এর থেকে তীর্থের সাথে এলি বেশ হতো। কেন যে মৃন্ময়ের সাথে আসতে গেল কে জানে। রোজা চারপাশে চোখ ঘোরায়। চা বাগানের গা বেয়ে গড়িয়ে পড়ছে জল। বৃষ্টির পানির সাথে নাকে আসছে পাহাড়ি মাটির গন্ধ। বেশ কিছুক্ষণ হাঁটার পর সহকারী ব্যবস্থাপকের বাংলোয় পৌঁছায় তারা। সহকারী ব্যবস্থাপক আজিম আলী সাদরে গ্রহণ করলেন তাদের। শক্তপোক্ত চেহারার মধ্যবয়সী লোক, মুখে তার গদগদ হাসি। তীর্থ বাম হাতের শর্ট ছাড়ছে, এক সাইডে প্রায় পুরোটাই ভিজে গেছে তার। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। এই বৃষ্টির মাঝে মৃন্ময়ের বেরিয়ে আসাটায় চরম রকম বিরক্ত সে। মৃন্ময়ের গায়ের কালো শার্টের অর্ধেকটাই ভিজে গেছে প্রায়। তাতে বিন্দু মাত্র ভূক্ষেপ নেই তার। সবসময় স্বাভাবিক থাকা মুখভঙ্গিতে মিষ্টি হাসি খেলা করে দিনের অধিকাংশ সময়। রোজা নিচের দিকে তাকায়। স্কার্টের নিচের দিকে কিছু অংশ ব্যতীত আর কোথায় পানির ছোঁয়া পড়েনি। রোজা বেশ আশ্চর্য হয়। আবারও একবার মৃন্ময়ের দিকে আর চোখে তাকাতেই আজিম আলী বলে ওঠেন, ও কি, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন। ওরা ভদ্রতার হাসি দিয়ে সোফায় গিয়ে বসে। আজিম সাহেব স্মিত হেসে বলেন, আমার ছোট্ট মেয়েটা আপনি বলতে পাগল মিনময় সাহেব। সেদিন দেখলাম দেওয়ালে বিশাল এক ফটো লাগিয়ে রেখেছি। কি সাংঘাতিক! আজকালকার ছেলে মেয়েদের চক্ষু লজ্জা বড্ড কম। মৃন্ময় হাসে। আজিম সাহেব খানিকটা দম নিয়ে আবারও বলে ওঠেন, আপনি আসছেন শুনে খুব খুশি হয়েছি। এই বয়সে তো আর টিভিতে সিনেমা গান দেখা হয় না। তবে হতদরিদ্র মানুষের জন্য আপনার মায়ার কথা অনেক শুনেছি আমি। এই স্বার্থপরতার যুগে এমন মানুষ খুঁজে পাওয়া দুর্বল। মৃন্ময় জোরপূর্বক হাসে। ভীষণ অস্বস্তি লাগছে তার। মানুষের এসব অহেতুক প্রশংসায় বড্ড বিরক্ত হয় সে। এই জন্যই কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে নিজেকে আড়াল রাখার চেষ্টা করে সে। তবু কিভাবে যে ছিপে যায় সব কে জানে। আজিম আলী আবারও মুখ খোলার আগেই হালকা হেসে বলে উঠল মৃন্ময়, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম স্যার। এমন একজন বিখ্যাত মানুষের মুখে স্যার শব্দটা শুনতে খুব ভালো লাগলো আজিম সাহেবের। খুশি মনে বললেন, অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি বলুন। মৃন্ময় বলল, 14 বছর আগে আপনাদের এখানে কাজ করতে এমন একজনের সম্পর্কে কিছু তথ্য জানতে চাই আমরা। এই ব্যাপারে খানিক সাহায্য চাই আমাদের। 14 বছর? এত পুরনো কোনো রেকর্ড তো জমা থাকার কথা নয় মিনময় সাহেব। তাছাড়া আমার চাকরি এই চা বাগানে 9 বছর। প্রতি বছর প্রায় 150 লোক নিয়োগ দেওয়া হয় এই চা বাগানে, কখনো কখনো তার বেশি। এই 9 বছর আগের রেকর্ড পেতেই বেশ বেগ পেতে হবে বলে আমার ধারণা। তার উপর 14 বছর। তাছাড়া চা বাগানে এত বছর পুরনো রেকর্ডের কোনো প্রয়োজন হয় না বলে তেমন যত্ন সহকারে রাখাও হয় না। আজিম সাহেবের কথা কেড়ে নিয়ে বলে উঠল রোজা, অযত্নে রাখা অনেক কিছু টিকে যায়। আজিম সাহেব, আমাদের একবার রেকর্ডগুলো চেক করার সুযোগ দিন। রোজার কথা রেশ ধরে বলে ওঠে মৃন্ময়, আমরা শুধু স্টাফদের রেকর্ডে চেক করব, আর সেটাও পুরনো রেকর্ড। ব্যবস্থাপক হিসেবে এটুকু সাহায্য তো আমাদের করতেই পারেন স্যার। আজিম সাহেব চিন্তায় পড়ে গেলেন। এভাবে চা বাগানের নিজস্ব তথ্য কাউকে ঘাঁটতে দেওয়া নিয়ম সঙ্গত নয়। কিন্তু মুখ ফুটে না শব্দটা উচ্চারণ করতে পারছেন না উনি। মৃন্ময়ের কথা বলার ভঙ্গি এবং ভদ্রতা বেশ পছন্দ হয়েছে ওনার। এই জাতীয় ছেলেদের মুখের উপর চট করে না বলা যায় না।
ইনিয়ে বিনিয়ে না বলতে হয়। কিন্তু আজিম সাহেব খুব অবাক হয়ে খেয়াল করলেন কোনো কৌশলেই ছেলেটাকে হতাশ করার মতো কিছুই বলতে পারছেন না উনি। অবশেষে মাথা দুলিয়ে সম্মতি জানালেন। নিজেই ওদেরকে সাথে নিয়ে অফিসের স্টোর রুমের দিকে রওনা হলেন। স্টোর রুমের পুরাতন কাগজের ভিড়ে 14 বছর আগের রেকর্ডগুলো পেয়েও যেতে পারি। আজিম সাহেবের কাছে কোনো কিছুই আশ্চর্যের নয়। বৃষ্টি কমে এসেছে এখন। পিঠে ঝুলি ঝুলিয়ে আবারও চায়ের পাতা তুলতে ব্যস্ত হয়ে পড়েছে কয়েক দল তরুণী আর মধ্যবয়স্কা মহিলা। রোজা অবাক হয়ে চারিদিকে তাকায়, জিজ্ঞাসু কণ্ঠে বলে, চা পাতার সংগ্রহকারীরা অধিকাংশ সময় মহিলা হয় কেন আজিম সাহেব? আজিম সাহেব হাসেন, চোখের চশমাটা ডান হাত দিয়ে ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলেন, চা পাতা সংগ্রহ করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। সবই হাতের কসরত। চা গাছের সব পাতাই কিন্তু চা হয় না। যে 2টি পাতা ও 1টি কুড়ি হলো চায়ের মূল উৎস। 2টি পাতা থেকে আসে লিটার এবং কুড়ি থেকে আসে ফ্লেভার। 2টি পাতা থেকে আসে লিকার এবং কুড়ি থেকে আসে ফ্লেভার। আর এসব হাতের কসরতে মেয়েরাই সাধারণত বেশি এক্সপার্ট হয়। তাই পাতা সংগ্রহকারী হিসেবে মেয়েদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। রোজা মাথা দোলায়। চা বাগানের পাশ দিয়ে চলে যাওয়া পাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আবারও বলে ওঠেন আজিম সাহেব, প্রায় 9 বছর যাবৎ চাকরি করছি এখানে। কেমন একটা মায়া পড়ে গেছে জায়গাটার ওপর। বুঝলে মা, চা বাগান মানেই হলো দিগন্ত প্রসারী সবুজের মাঝে ছায়াবৃক্ষের মিলন মেলা। এখন ঘুম ভেঙে এই বাহারি চা বাগান চোখে না পড়লে বুকটাই যেন ভার হয়ে আসি। প্রতি মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারিকে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, এত সুন্দর যে মালনী ছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না। আর আমি সেই সৌন্দর্যের এক সাক্ষী হয়ে আছি। ভাবতেই গর্বে বুক ফুটে ওঠে। বলতে বলতে স্টোর রুমের সামনে এসে দাঁড়ান উনি। মিনময়ের হাতে চাবি দিয়ে বলেন, নিয়মের বাইরে গিয়েই পারমিশন দিচ্ছি, তবে 2 ঘন্টার বেশি দিতে পারছি না। মিনময় হাসে। অসম্ভব সুন্দর সে হাসিতে মুগ্ধ হন আজিম সাহেব। মিনময় কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে বলে, এটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আজিম সাহেব কিছু বলেন না। দরজার সামনে একটা ছেলেকে দাঁড় করিয়ে মাথা দুলিয়ে সেখান থেকে সরে যান। মিনময়, তীর্থ, রোজা 3 জনেরই ধীর পায়ে ঘরে ঢোকে। ঘরটির চারিদিকে চাপা অন্ধকার, সেই সাথে ধুলাবালির স্তর ও পুরানো কাগজের গন্ধ। রোজা ভেবেছিল এত ধুলো দেখে মেয়েদের মতো ন্যাকামি করে বেরিয়ে যাবে মিনময়, হাজার হলেও হিরো বলে কথা। কিন্তু রোজাকে অবাক করে দিয়ে মুহূর্তে কাজে নেমে যায় মৃন্ময়। ধুলো ছেড়ে লাল মলাটে ঢাকা বড় বড় রেকর্ড বুকগুলো মোবাইলের ফ্ল্যাশের আলোয় ঘাটতে লাগে। যেখানে তীর্থ রোজাও কুপকাত, সেখানে মৃন্ময় শান্ত স্বাভাবিক। রোজা কাজের ফাঁকে ফাঁকে মৃন্ময়ের দিকে তাকায় আর বিস্মিত হয়, আবারও কাজে মন দেয়। তীর্থ বেশ মনোযোগ দিয়ে রেকর্ড বুক ঘাটছে। এতগুলো রেকর্ড বুকের মাঝে সেই ছোট্ট নামটা কোথায় আছে কে জানে। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর ভুরু কুঁচকে বলে ওঠে তীর্থ, এই রেকর্ড বুকগুলোতে 2001 থেকে 2009 পর্যন্ত সব রেকর্ডই আছে। তাহলে মাঝে 2006 সালের রেকর্ডটি নেই কেন? এটা কি সম্পূর্ণই কাকতালীয় নাকি কারো পরিকল্পনা? মৃন্ময় কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসে তার। জানালার পাশ থেকে এই মাত্র একটি ছায়া সরে যেতে দেখেছে সে। যদিও জানালাটা মৃন্ময়ের পিঠ বরাবর, তবুও মেঝের উপরের আলো ছায়ার সূক্ষ্ম হেলদোলে বিষয়টা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগেনি তার। তবে কি কেউ তাদের উপর নজর রাখছে? কিন্তু কে সে? স্টোর রুম লক করে চাবিটা আজিম সাহেবকে ফিরিয়ে দিয়ে
মৃদু হেসে বলে মৃন্ময়। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আজিম সাহেব সরু চোখে থাকান, হাসি ফিরিয়ে দিয়েই বলেন। জি অবশ্যই, বলুন কি প্রশ্ন। মৃন্ময় হাত দুটো হাঁটুর উপর রেখে কিছুটা ঝুঁকে এসে শান্ত গলায় বলে, আপনাদের এখানে এমন কোনো কর্মচারী আছে যে প্রায় 14 বছর ধরে এখানে কাজ করছে? আজিম সাহেব কপাল কুঁচকে খানিক ভাবেন, মৃন্ময়ের দিকে তাকিয়ে চশমাটা ঠিক করে বলেন। ঠিক মনে করতে পারছি না মিনময় সাহেব, চা বাগানে শক্ত সামর্থ্য লোকদেরই বেশি রাখা হয়, তবুও দুই একজন সিনিয়র কর্মচারী থাকতে পারে, কিন্তু কেন বলুন তো? আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। সাহেব মৃন্ময়ের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা ভাবেন। পরক্ষণেই রমজান নামে এক ছেলেকে ডেকে পাঠান। কয়েক মিনিট পর চকচকে লাল শার্ট পরে হেলে দুলে আজিম সাহেবের পাশে এসে দাঁড়ায় কালো করে শুকনো একটা ছেলে, চোখে মুখে ঘুম ঘুম ভাব। তার মুখ দেখে মনে হচ্ছে ভোরের অসম্ভব মিষ্টি ঘুম থেকে জোর করে তুলে আনা হয়েছে তাকে। আর ব্যাপারটায় চরম রকম বিরক্ত সে। রমজান পাশে দাঁড়াতেই আজিম সাহেব গলা খাকারি দেন, গলাটা হালকা পরিষ্কার করে নিয়ে বলেন। রমজান? জি স্যার। আমাদের চা বাগানে 13-14 বছর ধরে চাকরি করছে এমন কেউ আছে? জি স্যার আছে, 4-5 জন আছে। কেন স্যার ডাকমু? হ্যাঁ গো। হ্যাঁ ডাকবি, এখন খুব জলদি ডাকবি। রমজান নামক ছেলেটা চলে গেলে চায়ের কাপে চুমুক দেয় রোজা, মৃন্ময় সহ সবাই। চায়ের কাপে প্রথমবার চুমুক দিয়ে অবাক হয় রোজা, একদমই অন্যরকম ফ্লেভারের চা। রোজা আবারও কাপে চুমুক দিয়ে আজিম সাহেবকে উদ্দেশ্য করে বলে, চায়ের শব্দটা একদম ভিন্ন রকম, কোনো স্পেশালিটি আছে নাকি এই চায়ে? আজিম সাহেব হাসেন, মাথা দুলিয়ে বলেন, চায়ের দেশে চায়ের স্পেশালিটি তো থাকবেই। বাংলাদেশে 163টি চা বাগানের 135টি এই সিলেটকে ঘিরে রেখেছে। এমন একটা জায়গায় চা খেয়ে তৃপ্তি না পেলে কি চলে? আজিম সাহেবের কথার মাঝেই প্রবেশ করে 4-5 জন মধ্যবয়স্ক এবং মোটামুটি বয়স্ক লোক। সবার চেহারায় জীবনব্যাপী প্রতিকূলতার সাথে লড়াই করে চলার ছাপ। তাদের দেখে উঠে দাঁড়ায় মৃন্ময়, হাতের কাপটা টেবিলে রেখে বলে, কেমন আছেন আপনারা? মৃন্ময়ের কথার কোনো উত্তরই দেয় না কেউ। মৃন্ময় মৃদু হেসে আবারও প্রশ্ন করে, আমরা তো এখানে প্রায় 13-14 বছর থেকে কাজ করছেন, তাই না? লোকগুলো মাথা নাড়ায়। মৃন্ময় বলে, আপনারা কি সায়াম চ্যাং নামে কাউকে চিনেন? 14 বছর আগে চা বাগানে কাজ করতো উনি। যদি চিনে থাকুন তাহলে বলুন, এর বিনিময়ে আপনাদেরকে 1 মাসের ডাবল বেতন দিব আমি। জানেন কেউ? তারা একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। রোজা উঠে এসে পাশে দাঁড়ায়, আলগা গলায় বলে, হ্যাঁ বা না কিছু তো বলুন চাচা, জানেন? একজন রোজার মুখের দিকে তাকায়, বিড়বিড় করে বলে তারা জানে না। রোজা আশাহত হয়, তীর্থ বিরক্তিতে মুখ বাঁকায়, অথচ মৃন্ময় স্বাভাবিক হাসি মুখেই ওদের যেতে বলে আজিম সাহেবের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রোজা বুঝতে পারে না এই মৃন্ময়ের মাঝে অনুভূতি নামক কোনো সিস্টেম আছে কি নাকি নেই। অদ্ভুত। চা বাগানের পাশ দিয়ে চলে যাওয়া পাকা রাস্তা ধরে হাঁটে ওরা। রোজা একবার সবুজ রাঙা টিলাগুলোর দিকে তাকায়, তো একবার আর চোখে মৃন্ময়কে দেখে। উজ্জ্বল শ্যামা মুখটিতে অসম্ভব সুন্দর দুটো চোখ, সেই চোখ দুটো যেন আবেগ শূন্য বিপরোয়া। হঠাৎই মৃন্ময় ফিরে তাকায়, চোখে চোখ পড়ে। রোজা চমকে উঠে দ্রুত চোখ সরিয়ে নেয়, লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে সে। ইস, এভাবে ধরা খাওয়ার কি দরকার ছিল? কি ভাবলো মৃন্ময়? ছি। মালনী ছড়ার প্রবেশ পথ অতিক্রম করার পূর্ব মুহূর্তেই পিছন থেকে ডেকে ওঠে কেউ। ওরা ফিরে তাকায়,
ওই মধ্যবয়স্ক ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি ওদের সামনে এসে দাঁড়ায়। মিনময় ভ্রুকুচকে বলে, চাচা কিছু বলবেন? লোকটি মাথা নাড়ে, গলার গামছা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলেন, সাইয়াম স্যারে আমি চিনি, একসাথেই কাজ করতাম। সে মাত্র 4 মাস কাজ করেছে এখানে, তারপর হুট করে উধাও হয়ে গেছে। সে মাসের বেতনটাও নিয়ে যায়নি। সাইয়াম তীর্থ চোখ পাকিয়ে বলে, যখন জিজ্ঞেস করা হলো তখন বললেন না কেন মিয়া? মিনময় কপাল কুচকে বলে, ভয়? কিসের ভয়? বড়বাবু আইছিল হেল লাগিয়া। লোকটিকে আপাত মস্তক দেখে নিয়ে শীতল কণ্ঠে বলে রোজা, এই সায়াম চায়ের ঠিকানা দিতে পারবেন চাচা? কোথায় থাকেন উনি? আমি জানি না সে কই, বললাম না হঠাৎ করে চলে গেছে, কেউ কোনো খোঁজ জানে না, আর কেউ খোঁজ নেয়ওনি। মাথার ঘন চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলে ওঠে মৃন্ময়, ওনার খোঁজ কোথায় পাওয়া যাবে জানেন? ওনার পরিচিত কারো ঠিকানা? যে না, তেমন কেউ রে জানি না, তবে তাহারা প্রথম বলতে পারবো। তীব্রথ ঝটপট জিজ্ঞেস করে, এই তাহেরা প্রথমকে বাড়ি কই? যে তাহারা প্রথমের লগে ইয়াসামের খুব ভাব ছিল। সাইয়াম আগে শ্রীমঙ্গলের একটা চা বাগানে কাজ করত। মৃন্ময় প্রশ্ন করলো, ভৈরব বাদাম কি এখনো নিরালা খাসিয়াপুঞ্জিতেই থাকে? থাকুন তো কথা, আপনারা খাসিয়াপুঞ্জিতে গিয়া মন্ত্রী জিজ্ঞাসা করলেই সাহায্য করব। মৃন্ময় ধন্যবাদ দিয়ে লোকটির হাতে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে ঘুরে গেটের দিকে এগিয়ে গিয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে। পিছনে না ফিরেই কয়েকবার পিছিয়ে যায় সে। রোজাকে কাছে টেনে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে ধরে তীর্থকে উদ্দেশ্য করে বলে, চা বাগানে এলাম অথচ ছবি তোলা হলো না। দারুণ, কিছু ছবি তোলা তীর্থ। মৃন্ময়ের হঠাৎ এমন বিহেভিয়ারে রোজার সাথে সাথে তীর্থও অবাক হয়ে তাকায়। মৃন্ময়ের স্পর্শ পেয়েই কেঁপে ওঠে রোজা। সারা শরীরে বয়ে যায় অদ্ভুত এক শিহরণ। রোজা মুখ তুলে মৃন্ময়ের দিকে তাকায়। মৃন্ময়ের মুখে কোনো ভাবাবেগ নেই। রোজা তাকাতেই সামনের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে মৃন্ময়, টাচ করার জন্য সরি। আমাদেরকে ফলো করছে মিস রোজা। আমার ধারণা ঠিক হলে আমাদের পেছনের ঝোপটাতেই গা ঢাকা দিয়েছে কেউ। মৃন্ময়ের কথায় চমকে গিয়ে পিছনে তাকাতে নিতেই কোমরে চাপ দেয় মৃন্ময়। মুখের ভাব স্বাভাবিক রেখেই বলে ওঠে, পেছনে তাকাবেন না, তীর্থকে ছবি তুলতে দিন। হাতের ক্যামেরাটা অসাধারণ, ছবি জুম করে কিছু পেলেও পেতে পারি, কিন্তু আপনি পিছনে তাকালে সেটাও সম্ভব হয়ে উঠবে না। রোজা ঢোক গিলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামান্য নড়ার শক্তিও পাচ্ছে না সে। মৃন্ময়ের ছোঁয়ায় ভেতরটা কেমন শিরশিরে অনুভূতিতে ছেয়ে গেছে। মৃন্ময় এক হাতে ফোন বের করে তীর্থকে মেসেজ পাঠায় এবং চোখের ইশারায় ফোন চেক করতে বলে। তীর্থ ও মৃন্ময়ের বিহেভিয়ারে বরাবরই অবাক হচ্ছে। পকেট থেকে ফোনটা বের করতে করতে বিড়বিড় করতে থাকে সে, সারা পাগলা নাকি? মাথার তার তোর ঢিলাঢুলা আছে নাকি কে জানে। ফোনের মেসেজ অপশানে গিয়ে মেসেজটা দেখি কপাল কুঁচকে যায় তার। ক্যামেরা হাতে ছবি তুলতে গিয়ে মৃন্ময়ের কথা মতো পিছনের ঝোপটায় ফোকাস দেয় তীর্থ। একই ঝোপের মাঝে লাল রেনকোটের অংশ দেখা যাচ্ছে। এসবের মানে কি? ওখানে কি করছে লোকটা? বেশ কিছু ছবি তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো ওরা। ড্রাইভারের পাশে সিটে মৃন্ময় আর পিছনে রোজা, তীর্থ। রোজা এখনো স্থির হয়ে বসে আছে। কোমরে, কাঁধে সব জায়গায় মৃন্ময়ের ছোঁয়াটা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। রোজা ঢোক গেলে জানালার বাইরে তাকায়। এমন ফিলিংস এর আগে কখনো হয়নি তার। তাহলে আজ হঠাৎ? মৃন্ময় ছবিগুলো চেক করছিল। দুটোর চেপে কিছু একটা চিন্তা করতে করতে সামনের গ্লাসের দিকে চোখ পড়তেই রোজার মুখটা ভেসে ওঠে। মৃন্ময় রোজার অস্বস্তিটা বুঝতে পেরে মুচকি এসে আবার নিজের কাজে মন দেয়। তীর্থ খুব মনোযোগ দিয়ে রোজা মৃন্ময়কে পর্যবেক্ষণ করে চলেছে সেই কখন থেকে। এতক্ষণ যাবত রোজাকে চুপ থাকতে দেখে রোজার দিকে খানিকটা চেপে বসে মাথায় টোকা মেরে ফিসফিসিয়ে বলে সে, দোস্ত এখনো কি শখে আছিস নাকি?
রোজা কিছু বলে না। তীর্থ মুখ টিপে হেসে বেসুরো গলায় গান ধরে। I am 16, going on 17. दिल क्यों ना धक धक करे, हाय रे दिल क्यों ना धक धक करे। রোজা অগ্নি দৃষ্টি দিয়ে তাকাতেই থেমে যায় তীর্থ। মুখে নিষ্পাপ ভাব ফুটিয়ে তুলে বলে, আল্লাহর 165টা দিন তুই আমার সন্দেহ করস। গান কিন্তু তোকে ইন্ডিকেট করে গাইনি আমি। এখন কি গান গাইতে পারবো না? আচ্ছা, যা গাইলাম না আমি। স্যার, আপনি গান গান প্লিজ। এত বড় গায়ক আমাদের সাথে, অথচ এত রোমান্টিক ওয়েদারে গান হবে না তা তো হয় না। মৃন্ময় ক্যামেরা থেকে মুখ উঠিয়ে ভুরু কুচকে বলে, এখানে রোমান্টিকের কি দেখেছো তীর্থ? তীর্থকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রাইভার ছেলেটা বলে ওঠে, স্যার সাইডের কথায় ফোকাস করেন কেন? ওইটা তো কথার কথা। কয়েদারকে যেমন ভাববেন তেমনই। রোমান্টিক ভাবলে রোমান্টিক, আর ছ্যাঁকা ভাবলে ব্যাকা। মন রোমান্টিক হইলে খা খা মরুভূমিও রোমান্টিক মনে হয় স্যার। আপনি শুধু গান ধরেন প্লিজ স্যার। হ্যাঁ স্যার, আলী ঠিক বলেছে, আমাদের জন্য একটা গান তো গাইতেই পারেন প্লিজ। মৃন্ময় ক্যামেরাটা হাতে রেখে গ্লাসে একবার রোজার মুখটা দেখে নিয়ে বাইরে তাকায়। তীর্থ সামনের সিটের দিকে ঝুঁকে পড়ে গান শোনার জন্য। রোজাও জানালার বাইরে চোখ রেখে কান খাড়া করে। মৃন্ময় গায়, ফ্রেমে বন্দি কোনো ক্যামেরাই, গ্রীষ্মের পরন্ত বিকেলে তুমি, অথবা বর্ষার আকাশে মেঘের আদলে লুকিয়ে থাকা এই রূপ তুমি। তোমার ওই মেঘ কালো চোখের ভাষায় মাতাল করা হাসি, আর ভেজা চুলে গোলাপি ওই ঠোঁটের ব্যালকনিতে রং তুলিতে আঁকা আমার অবসর বিকেল, সব তুলনায় ঊর্ধ্বে তুমি। আজও তোমার স্পর্শ লোভে খুঁজি তোমার স্বপ্ন গানে, আজও তোমার অপেক্ষাতে টুকরো কিছু বাক্য স্বপ্নে আপন মাঝখানে অদৃশ্য দেয়াল, খুঁজে ফিরি তোমায় কোনো মায়ায়, দাঁড়িয়ে যেন উপহাসে। হারিয়ে সেই সকাল, হারিয়ে সেই বিকেল, বৃষ্টি ভেজা দুপুর, অলস মেঘ রোদ্দুর, আসবে না জানি ফিরে তাহসান। মৃন্ময়ের গান শেষ হতেই সিটি বাজায় তীর্থ। রোজার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, দোষ, তোদের সিচুয়েশন লগে একদম খাপে খাপ। আহা কি প্রেম। রোজা রাগী চোখে তাকায়। তীর্থ দাঁত কেলিয়ে হাসে। রোজা গাড়ির গ্লাসে তাকাতেই ভেসে ওঠে মৃন্ময়ের মুখ। তার মুখে কোনো অস্বাভাবিকতা নেই, কোনো আবেগ নেই। গান শেষ করে আবারও কাজে মাঝে ডুব দিয়েছে সে। আচ্ছা, এত কি কাজ তার? এত কিসের ব্যস্ততা তার চারপাশে? আরও ঘরের এক কোণায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটু আগেই আরিফের হাতে মার খেয়েছে সে। লজ্জায়, কষ্টে, অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। পাশের রুম থেকে আরমান সাহেবের ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। শ্বাসকষ্টটা সকাল থেকেই বড্ড জ্বালাতন করছে তাকে। আরিফ এখনো রাগে ফুঁসছে। লীনা কিছুটা দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে চলেছে। স্বামীকে বলার মতো কোনো ভাষাই নেই আজ। আর ওর কপাল বেয়ে রক্ত পড়ছে। টেবিলের কোণার লেগে কেটে গিয়েছে হয়তো। লীনা আবারও আরুর দিকে পা বাড়াতেই গর্জে ওঠে আরিফ, খবরদার আমাদের মাঝে আসবেন না নীলা। আমাদের ভাই বোনের ব্যাপারে নাক না গলিয়ে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াও। লীনা অবাক হয়ে বলল, আরু কি আমার বোন নয় আরিফ? অযথা ক্যাচাল করো না তো নীলা, বিরক্ত না করে যাও এখান থেকে। লীনা জলমাখা কণ্ঠে বলল, আরিফ কি আরিফ কি বলো? বোন না বোন মানো ওকে। বোন মানলে আমরা নিষেধ সত্ত্বেও ওকে বাইরে পাঠাতে না নীলা। আর আমাকেও এভাবে ছোট হতে হতো না। 19টা বছর ধরে যে বোনকে অন্ধকারের মতো ভালোবেসে এসেছি, আজ সেই বোন একবারও আমার মান সম্মান কথা ভাবলো না। শুধুমাত্র ওর জন্য এলাকার বখাটে ছেলে আমার দিকে তাকিয়ে বিরূপে হাসি আর হাসার সাহস পেল। বলো কি না আরিফ ভাই নাকি? তোমার বোন তো দেখলাম কয়েকটা ছেলের সাথে গাড়িতে গিয়ে উঠলো।
বোনকে বাজারে নামিয়ে দিয়েছো নাকি? ছি, এরপর এই বোনের প্রতি মায়া থাকা সাজে যখন যা চেয়েছে তাই দিয়েছি। যত কষ্ট হয়েছে তবুও ভেবেছি ওর হাসির জন্য একটু এত করতে পারি, কিন্তু তখন বুঝতে পারিনি এই বোন আমার অপমান আর চোখের জলের কারণ হবে, আর বাবা মা অসুস্থতার কারণ হবে। আজ বুঝতে পারছি বোন নয়, দুধ কলা দিয়ে কালসাপ পুঁছেছি। মরে যেতে পারিস না তুই, এমন বোন থাকার চেয়ে না থাকাই ভালো। আরও আর দাঁড়ায়নি, ছুটে চলে এসেছে রুমে। দরজা বন্ধ করে হাত কামড়ে ধরে কেঁদেছে। একবার ভেবেছে মরে যাবে। ওই সিলিং ফ্যান কি হারুকে এই কষ্টের ভার থেকে মুক্তি দিতে পারবে না? আলমারি খুঁজে মায়ের সুতির শাড়ি বের করে আনে সে, কিন্তু শেষ পর্যন্ত সাহসে কোলায় না। মরে যাওয়া কি এতই সহজ? মানুষের চিন্তা ভাবনাগুলো এত নোংরা কেন হয় বোঝে না আরু। এই 19 বছর যে কল্পনার পৃথিবীটাই বেঁচেছে সে, আজ তা হঠাৎই ধসে পড়েছে, খুব বিশ্রীভাবে ভেঙে পড়েছে। আরু ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে হাঁটুতে মাথা রাখলো। শরীরটা থেকে থেকে কাঁপছে আরুর। কান্নাগুলো যেন সারা শরীর ময় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই লীনার চিৎকার কানে এলো আরুর। আরু যেন চমকে উঠল। তবে কি আরিফ লীনাকে মারছে? না, আরিফ কখনো লীনার গায়ে হাত তুলবে না। কি হলো তবে? আরু উঠে দাঁড়িয়ে কান খাড়া করল। চিৎকারের আওয়াজ কমছে না, বরং বাড়ছে। আরু দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো। চিৎকারের শব্দকে অনুসরণ করে আরমান সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো আরু। আরিফ দরজায় দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আরু আরেকটু এগিয়ে যেতেই দেখলো আরমান সাহেব ছটপট করছেন, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে সাদা ফেনা। আরু আঁতকে ওঠে। কি হলো তার বাবার?